নমস্কার, আমি জয় বর্মন। তো আজকের কোশ্চেনটা হলো, আহ, সকালবেলা বিকেলের দিকে নিউজ শুনলাম যে মাননীয় বলল যে ইলেকশন কমিশনের যাদেরকে সাসপেন্ড করছে ওরা ভোটের কাজে থাকবে না, কিন্তু চাকরি থেকে বাতিলও যাবে না। তো এটা নিয়ে তোমার কাছে কিছু শুনতে চাই। প্রশ্নটা আবার কর। প্রশ্নটা হলো, মাননীয় বলছে যে ইলেকশন কমিশন যাদেরকে সাসপেন্ড করছে তাদের হুম। চাকরি যাবে না, ভোটের কাজে মানে ভোটের কাজ করতে পারবে না, পরে আবার কাজ করবে। না না, তাই তো করছে, সাসপেন্ড করছে। সাসপেন্ড মানে চাকরি যাওয়া না তো। সাসপেন্ডেড মানে ভোটার কাজের থেকে সাসপেন্ডে আছে, যতদিন অব্দি ভোটার কাজ চলবে বললো ততদিন যে ওরা। ইনকোয়ারি বসাইছে। তো এতে কি ইনকোয়ারিতে কিছু কি বের হবে নাকি ক্লিন চিট পাওয়া যাবে আবার সবাই? ইনকোয়ারি বসাইছে, ইনকোয়ারিতে কারা করবে ইনকোয়ারিটা? রাজ্য সরকারই করবে। নির্বাচন কমিশনার করবে তো। ইনকোয়ারি তো নির্বাচন নির্বাচন কমিশনার প্রেশার দিছে, যার জন্য সাসপেন্ড করছে। আর এফআইআর কিছু কিছু মিডিয়াতে বলছে যে এফআইআরও করছে। 7 জন আছে টোটাল। তো এদের কি টোটাল মেশিনারি তো রাজ্য সরকারের। তো হুম, এতে কি মনে হচ্ছে যে ইনকোয়ারি ভালোভাবে হবে নাকি ক্লিন চিট দিয়ে দিবে? পশ্চিমবাংলার মেশিনারি তো পশ্চিমবাংলারই থাকবে, এগুলো ইনকোয়ারি টিনকোয়ারি সব ওই, কিচ্ছু হবে না, কিচ্ছু বাইরে হবে না। এগুলা সব ক্লিন শিট পাওয়া যাবে ওই ইলেকশনের আগেই। ঠিক আছে, ওগুলা বেকার আই ওয়াশ, এগুলা সব আই ওয়াশ। ঠিক আছে, পশ্চিমবাংলার ঘোটালা, এত বড় বড় ঘোটালা করে রাখছে না। ইডি এর কোনো সমাধান সূত্র বের করতে পারতেছে না, সিবিআই। ইমিডিয়েটলি অভিষেককে গ্রেপ্তার করা উচিত। অভিষেকের 150 কোটি টাকা সম্পত্তি তো বাজেয়াপ্ত হয়েছে, কিন্তু ওকে কয়লা পেলে কেলেঙ্কারি, কয়লা ঘোটালায় প্রায় সবকিছু, চাকরি চুরির সাথেও যুক্ত। এই জিনিসগুলা, ওর যে লিপস এন্ড বাউন্স আছে ওর কোম্পানি, প্লাস এখন আবার ইসেও যোগ হয়েছে আইপ্যাক, সব মেলায় জোলায় এমন একটা মানে কি বলে এটাকে, খিচুড়ি পাকায় রাখছে ঘোটালা গুলারে। এগুলা এগুলা নিয়ে সরব হওয়া উচিত ইসের, ইডির। ইডি আগে যদি চাইতো তো এতদিনে এটা লিপটায় ফেলাইতো। ইডিও মানে আমার তো বিশ্বাস মনে হয় না ইডির উপরেও। এর মানে এই না যে কেন্দ্র সরকার চায় না। কেন্দ্র সরকার চাওয়া না চাওয়া দিয়ে ব্যাপার না তো। কেন্দ্র সরকার রাজ্য সরকারের মতো ওর মিশনারিকে মিস ইউজ করে না, না। মানে ওর যে সংস্থা, একটা স্বায়ত্ত সংস্থা, ইডি সংস্থাটা, ইডির মতো কাজ করবে এটাই বিশ্বাস করে কেন্দ্র। কিন্তু হাজার হলেও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আগে মাঝখানে শোনা যায় নাই না? না, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, আন্নটি। না দিচ্ছে। আচ্ছা, তো পশ্চিমবাংলার ব্যাপার তো, পশ্চিমবাংলায় ইডি আসুক আর যে জায়গার লোক যাক, কিছুদিন পশ্চিমবাংলার জল পেটে পড়লে অনেকটা মানে ঘুষ, মানে দুগ্গিবাজি করার একটা মানে প্রবণতা তৈরি হয়ে যায়। তো ওটাই আর কি, যে এটা ভাবার কিছু কারণ নাই যে আমাদের ইসে ইডি সিবিআই একটা যে মানে বিচার আইনা দিবে, আমাদেরকে বিচার দিয়ে দিবে, এরকম কিছু ভাবার কারণ নেই। এই সরকার যখন চলে যাবে অটোমেটিক সব আন্ধার হয়ে যাবে। ঠিক যোগী যোগী বাবার মতো সরকার লাগবে একটা।
যোগী বাবা যেরকম আছে না, বুলডোজার সরকার সবার যেন উপরে না চালায় যায়, দেয়। সরকার হ্যাঁ, যেন না যায়, যার হ্যাঁ, জন্য হ্যাঁ। তো মমতা দুনিয়ার মানে যুবশ্রী, কন্যাশ্রী, কোন লক্ষ্মীর স্ত্রী ভান্ডার কাজ এগুলো করবে না, করতেছে। এবার এবার কোন স্ত্রী কাজ করবে না। ও পুরা মরিয়া হয়ে লাগছে। আইপ্যাকের পিছনে কত 12,000 কোটি টাকা খরচা করলো এই 5 বছরে, 12,000 কোটি টাকা খরচা করলো আইপ্যাকে। আইপ্যাকে চাকরি দিয়ে রাখছে মোটামুটি, মানে পশ্চিমবাংলার ছেলের থেকে বাইরের ছেলে বেশি। পশ্চিমবাংলার ছেলেদের বিশ্বাস করে না, কারণ ওরা পশ্চিমবাংলার ছেলেরা আছে না, উম, বাইরে আবার লিকেজ করে দিবে তত্ত্ব। ওই জন্য প্রতীক জৈন, প্রতীক জৈন, হুম প্রশান্ত হুম। কিশোরের টিম কিন্তু এটা। প্রতীক জৈন হচ্ছে মানে আইপ্যাকের প্রশান্ত দ্বিতীয় কিশোরের কর্ণধার কোম্পানি মনে তো কর। আগে প্রশান্ত কিশোর ছিল, এখন তো না। এখনো, এখনো এখন তো নিজে ওই দখল মেন, করছে না। এ তো ওই সে প্রশান্ত কিশোরের পরের পোস্টে আছে মনে কর, প্রতীক জৈন। আর পুরা টিমটাই বাইরের ছেলে পেলে। পশ্চিমবাংলার ছেলে পেলে মোটামুটি কিছু আছে আর কি, দেড়েক হবে এই কি মনে সংস্থায়। হচ্ছে এবার কি বিজেপি মোটামুটি সরকার আসবে? আসবে, এবার আসবে, এবার আসবে। এবার শেখের বাচ্চারা বুঝতে পারছে যে মমতা ব্যানার্জি আমাদেরকে দুদল গায়ে বানায় রাখবে, ঠিক আছে, গাই বানায় রেখে দিবে। ওই জন্য এবার ওরা নিজেদের পলিটিক্স নিজেরা করার চেষ্টা করবে সম্ভবত। এখনো কিন্তু সম্ভবতই বলছি, কেন বলতো, কারণ এদের কোনো আসবে কেমন আইডিওলজি নেই না। হ্যাঁ, আসবে কেমন ভোট পরবর্তী যে হিংসাগুলো হয় তখন তো বড় বড় নেতা খেতা থাকে না পাশে। হিংসা, তো ভোটের হিংসা। গ্রাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, একটা, গ্রাম যত যে তুই লেভেলে আছে, ও ভোট এটা একটা কর্মীরা দিয়ে কাজের কি করে কথা কাজ করবে? কইছিস, যে ভোটের আগের দিনের হিংসাটা কন্ট্রোল করতে পারে কিনা। ভোটের পরে তো এবার হিংসা হওয়ার চান্স নেই, যদি মানুষ ভোট দিতে পারে। কিন্তু আগের দিন যে রিগিংটা হয়, ওই রিগিংটা ট্যাকেল দিতে পারে কিনা কেন্দ্র সরকার, তো মোটামুটি ও পাঠাবে, ফৌজি পাঠাবে ঠিকই, মানে ফৌজি তো পাঠায়, ওরা দেখা শেষ আমার ওই আগে ফোর্স কতবার পাঠায় লাভ দেখলাম। হবে না না। ওরা তো সব, কে- সব তো রাজ্য পুলিশ যেখানে যেখানে নিয়ে যাবে ওইখানে ওইখানে যাবে, নিজেদের হ্যাঁ, মতো ওটা দেখে। কারণ হচ্ছে আর্মিরা তো আর মনে কর পশ্চিমবাংলার অলিগলি চিনে না, বা সিআরপিএফ আর্মি এদেরকেই তো পাঠাবে না। তো হ্যাঁ এটা এদের, ঠিক কইছিস। এদেরকে পাঠায়, এই এদের তো যেখানে মনে হয় হিংসা হওয়ার চান্স আছে ওদিকে নিয়ে যায় না, অন্য অন্য জায়গায় ঘোরায়, বসায় অন্য রাখে জায়গা ভোটের দিয়ে দিনকে ঘোরায়, 10টা হ্যাঁ, যে 11টা অব্দি। জায়গায় রিগিং হওয়ার ওই জায়গায় নিয়ে যায় না। শীতলকুচিতে হয়েছিল ঘটনাটা জানিস তো। এখন দুদল শীতলকুচিতে গায়েরা বুঝতে পারছে শীতলকুচির ঘটনাটা কি ঘটছিল জানিস। শীতলকুচির ঘটনাটা ব্যালট বক্স নিয়ে পালাচ্ছিল ইসেরা, শীতল ব্যালট, না না না, ইসে শীতলকুচি, ঘটছিল, দেখো দেখো ব্যালট বক্স না, মানে শীতল ইভিএম বক্স। শীতলকুচি, শীতলকুচির শীতলকুচির ঘটনাটায় ঘটনাটা যে ঘটছিল, অফিসার, যে অফিসার ইনকোয়ারি করতেছিল, ওকে তো মানে 2021-এর পর থেকে সাসপেন্ড করে বসায় রাখা দিয়েছে। হয়েছিল ঘটনাটা কি ছিল শোন। ওই যে ঘটনাটা হয়েছে কি, ওই এলাকাটা হচ্ছে একটু মুসলিম ডোমিনেট এরিয়া, ঠিক আছে, মুসলিম ডোমিনেট এরিয়া। তো ওখানে ওরা কি করছে, ব্যালট মানে দিয়ে ধার ছাপ্পা মারতেছিল। তো এই নিয়ে একটু মানে ইসেরা অসন্তোষ প্রকাশ করাতে ব্যালট টেলর ইসে ইভিএম বক্স টক্স ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করছিল ওই মুসলমান গ্রুপটা। তারপর ওরা আটকানোর চেষ্টা করায় এদের উপরেই অ্যাটাক শুরু হয়ে যায়, লাঠি ফাটি নিয়ে অ্যাটাক শুরু হয়ে যায়। তখন আত্মরক্ষার জন্য গুলি করিয়া দেয় এরা। আর গুলি করার আগে অর্ডারও নেয় গুলি করার জন্য কার কাছে,
ওখানকার যে ডিএম ছিল, হুম, ঠিক আছে, ডিএম এর কাছে অর্ডার নিয়েই গুলি করে। আর গুলি করার অর্ডারটা ডিএম দেওয়ার পিছনে আরেক ইতিহাস। এটা মনে কর ডিএম পুরাপুরি একটা মানে 2-4টা লাশের দরকার ছিল, মুসলিম লাশের দরকার ছিল 2021 ভোট জেতার জন্য। মমতা ব্যানার্জি তো আগাগোড়াতেই শকুনের রাজনীতি করে, লাশের রাজনীতি করে। তো ও তো 2-4টা শোনে। মুসলিম বডির দরকার ছিল, মমতা ব্যানার্জি টেকনিক করে ফালায় দিছে 2-4টা লাশ, ঠিক আছে। আগে হিন্দু ছেলেটা মারা গেছে, তো আগে কিন্তু তাপস মারা গেছে, যার জন্য শীতলকুচিতে কিন্তু মনে কর হিন্দু ভোটটা এক কাট্টা হয়ে গেছিল। হ্যাঁ, তাপস বর্মন নামে একটা ছেলে মারা গেছিল, মুসলমানরা যায় পিটায় মেরে ফেলাইছিল ছেলেটাকে। তো এই জিনিসটার জন্য মোটামুটি ও দেখলো যে শালা যেভাবে কোচবিহার ডিস্ট্রিক্টটা এক এক কাট্টা হয়ে গেছে, হয়তো এই হাওয়াটা পুরো পশ্চিমবাংলায় চলে যাবে, তাড়াতাড়ি 2-4টা মুসলিম লাশ ফালাও, এটাকে বরাবর করো, বুঝছিস। তারপর ওই যে ডিএম কে দিয়ে টেকনিক করে 2-4টা লাশ ফালায় দিল ইসের জোরপাট্টির। তারপরে এটাকে ইস্যু করে পুরো পশ্চিমবাংলায় ব্যবহার করলো, ঠিক আছে। মুসলমানদের এইবার দেখ কয়টা মুসলমান মরে, এবার ঠিক ভোটের আগে বেশ কিছু মুসলমান মারা যাবে, আমি লিখিত দিতে পারি, কারণ এ এটা তো মমতা ব্যানার্জি। মুসলমান আর হিন্দু, এটা ভোটের আগে হিংসা হবেই, ভোটের পরে হিংসা হবেই। হিন্দুর থেকে মুসলমান বেশি এটা মারা বাঙালের, যাবে। মানে বাঙালের ডিএনএতেই আছে। এইবার এইবার মমতা ব্যানার্জি পুরো কোশিশ করবে কি কত, 2-4টা এই যে লোকসভার আগে কোশিশ করছিল ইশারা ফালায় দিতে, ওই যে ওই সন্দেশখালীর শাহজাহান রে, ভাবছে ওই এলাকায় শেখ শাহজাহান এবং শেখ শাহজাহানকে প্রোটেক্ট করার জন্য যে মুসলমান গুলো আসবে, ইডির উপর হাঙ্গামা করলে 2-4টাকে লাশ ফেলায় দিবে, তারপরে এটাকে ইস্যু হ্যাঁ, করে পুরা রাজনীতিটা করবে, ঠিক আছে। ইডি মার খেয়েও চুপ হয়ে গেছে, তাও ইসে করে নেই। আর আবার এইবার আরেকটা চান্স কি নিছিল, যেভাবে 2021-এর ঠ্যাং ভেঙে ব্যান্ডেজ লাগায় চান্স নিল না ইমোশনাল গেম খেলার, এবার হ্যাঁ, টেচারে খেলার পরিকল্পনা ছিল। আমার কাছে যতটুকু গোপন সূত্রে খবর আছে, আইপ্যাকের অনেক লোক আছে আমারও চেনা জানা, ওদের থেকে যতটুকু খবর আছে, এবার প্ল্যান ছিল টেচারে করে রাজনীতির প্রচার করার। মানে এই এই যে তো আইপ্যাক, আইপ্যাকের আইপ্যাকের অফিসে অফিসে যে যে চলে রেড গেছিল, করলো তখন। হ্যাঁ, 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 তখন সব ফাইল তখন ফুল ছিনতাই খালি করে যদি নিয়ে একটু চলে গেল। হাত থেকে ফাইলটাকে টান দিত বা হাত থেকে ইসেটাকে টান দিত, এটা যদি খেলে একটু ভিডিও ফুটেজ টুটেজ বানানো সবকিছু রেডি ছিল, গোপন ক্যামেরা ট্যামেরা সব নিয়ে গেছিল মমতা ব্যানার্জি। খালি যদি কেউ হাতে মানে খালি ফাইলটা ধরে টান দিত, তাহলে দিদি চিটপাটাং হয়ে যেত, বাস আইসিইউতে ভর্তি করে দিত, পরে উঠতো, ওইটা টেচারে থেকে এই যে বসে বসে ভাষণ দিত, কইতো শেষ আমার 14টা সেলাই লাগাই দিছে মাথায়, আমার রিডের হাড্ডি ভেঙে ফেলাইছে, মানে রিডের হাড্ডি 14 জোড়া হয়ে গেছে, 14 টুকরা হয়ে গেছে, এইসব কইরা পুরা পশ্চিমবাংলার পাবলিক রে উল্লু বানায় দিত এবার, ঠিক আছে। এই জন্য মানে ইডি বড় সুদ সমাজকে কদম রাখছে, খুব ঠান্ডা মাথায় এগুলা রাজনীতি কত জিনিসটাকে দিন হ্যান্ডেল টিকবে? করছে। হ্যান্ডেল করে কি লাভ হইলো, চুরি তো আটকে, মানে চুরি যে করছে ফাইল তো আর পায় নাই, পাইছে ফাইল তো এখনো কিছু তো পায়নি। ডকুমেন্টস পাইছে। সুপ্রিম কোর্টে এখন কেস চলছে। কেস সুপ্রিম কোর্টেও ঘুষ খায়, তুই কি ভাবছিস মমতা না, ব্যানার্জি না, এগুলো কতখানি বলা যায় না। সুপ্রিম কোর্টে ঘোটালাবাজ যে তুই ঘুষ তো জানিস, খায় না, সুপ্রিম কোর্ট কোর্টে তো ঘুষ খাওয়াই কোর্ট, দিছে। না, না, কোর্ট ওই তো যে ঘুষ খায় না। আগে ছিল খায় হলো ডিয়ার তোমাদের যে চন্দ্রচূড় উকিল নাকি আছে, কি ওরা নাম ছিল, কেসটাকে ঢিলা করায়। আগে যে চন্দ্রচূড় ছিল, আমি চন্দ্রচূড় চটি সুপ্রিম চাটা কোর্ট নিয়ে এভাবে একটা বলতে পারি না আমরা। সুপ্রিম উকিলরা কোর্টের যে উকিলরা ইসে পয়সা ছিল নেয়। প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় ছিল না, হ্যাঁ, হ্যাঁ, ও মমতা ব্যানার্জির চটি চাটতো,
ওই জন্য অভিষেক বুঝতে এখনো পেরেছি। বাইরে আছে। এখন যে সুপ্রিম কোর্টের যেগুলা ইসে আছে, প্রধান বিচারপতি, সবগুলার ওজনে টাকা দেওয়া আছে। মমতা ব্যানার্জির ভাইপো ওই জন্য এখনো বাইরে আছে। সবাই কি অভিষেক এই নিয়ে কোশ্চেন উঠতেই এই পারে, কারণ সুপ্রিম কোর্ট থেকে কোনো রায় পাওয়া যাচ্ছে না। সবাই কি অভিজিৎ গাঙ্গুলি হইতে পারবে নাকি? অভিজিৎ গাঙ্গুলির মধ্যে অবশ্যই। সততা আছে, একটা হিম্মত আছে, অন্যের বিরুদ্ধে লড়ার মতো মানসিকতা আছে, এরকম কি সবারই আছে নাকি? এরকম সবার নাই, বুঝছিস? এরা বিচারপতি যেগুলা এখন বর্তমানে আইতেছে আমাদের দেশে, সব টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। প্রধান বিচারপতি কর, এসে কর সব। আরে সিনেমায় দেখিস না, বিলকুল একই, কোনো ব্যতিক্রম নাই। তাও আমাদের আইনের উপরে আস্থা রাখার দরকার না। আস্থা রাখা যায় তখন, ততক্ষণ যতক্ষণ আইন আমাদেরকে প্রটেক্ট করে। আমাদের সবকিছু লুটে নিয়ে নিছে যে একটা অবৈধ সরকার, পশ্চিমবাংলার ভোট লুট করে সরকার বানাইছে। সেই লুটের সরকার আমাদেরকে সব লুট করে নিয়ে নিজের তিজোরিতে ঢুকাই দিল। পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে চরমরায় ভাঙিয়ে দিল। সুপ্রিম কোর্ট এটার এখনো অব্দি বিচার করতে পারলো না। কি করে আইনের প্রতি ভরসাটাই রাখবি? ভরসা ততক্ষণ থাকে অবশ্যই। যতক্ষণ প্রটেক্ট করতে পারবে এটাই যদি আইন। আমাদের কোনো আম আম পাবলিক হতো, এতক্ষণে বহুত কিছু হয়ে যেত। হ্যাঁ, আম পাবলিক যদি হইতো, এতক্ষণে সুপ্রিম কোর্ট না, হাইকোর্টে কেস হয়ে যেত এতক্ষণে। আম পাবলিক বাইরে হইতে পারতো নাকি? আম পাবলিক বাইরে হইতে পারতো নাকি ইসের থেকে? এই কি বলে, আম পাবলিকের হিম্মত ছিল নাকি যে বাইরে এখান থেকে? আম পাবলিক হলে তোর, আম পাবলিক যদি হইতো না, আম হুম। পাবলিক হইলে মনে কর এখনো তিহার জেলে সব পচতো। অবশ্য ঠিক। একমাত্র মমতা ব্যানার্জির জোরে ইসে টিকে আছে, অভিষেক বাইরে আছে এখনো। হ্যাঁ, মমতা ব্যানার্জিও ইনভলভ আছে এর মধ্যে। আইপেক অব্দি যখন পৌঁছাইছে, তারপরে মমতা ব্যানার্জি ইনভলভ হয়ে গেছে, বুঝছিস? ওই জন্য তো ছটপটানোটা বেশি ছিল। ফাইল তো কারো হাতে লাগলোই না, কেমন করে? তার মানে ওই ফাইলেই যা ছিল ফাইলেই আছে, কারণ ওইখানে তো ওই ফাইলে অনেকটা সমস্ত ফটো ছিল ওইখানে। পায় নাই মানে মমতা ব্যানার্জির। আমাদের গভর্নমেন্ট ফাইল আইপোকের অফিসে ছিল। গভর্নমেন্ট, আরে সব কিছুর এখানে, এখান থেকে একটা প্যারালাল সরকার চলছিল। মমতা ব্যানার্জির মানে এটা প্যারালাল নবান্ন সরকার থেকে চলতো চালাচ্ছিল না? আইপেক। আমাদের আমাদের বাঙ্গাল সরকার নবান্ন থেকে চালাতো না, আইপোকের অফিস থেকে চালাতো নাকি? হুম। আমাদের বাঙ্গাল সরকার যে আছে, নবান্ন হ্যাঁ, থেকে সরকার চালাতো না, আইপোকের অফিস থেকে চালাতো। এখনো চালাচ্ছে আইপেকের অফিস থেকেই। আর বুড়ো আঙ্গুল দেখা চালাচ্ছে ইসেকে, ইডিকে। ইডির দম নাই এদেরকে কিছু হিলায়। এই টাইপের পুরা, আরে এলাকা বাটা থাকে জানিস, বড় বড় যে ভিলেনরা থাকে না, যারা বড় বড় ড্রাগসের ধান্দা করে, খুন খেরাবির ধান্দা করে, মদ গাঞ্জা ভাং আপিং চরসের ধান্দা করে, তারপরে এ তো লটারির ধান্দা বাঙালে করে। ধুমধুমায় চলছে, পুলিশকে আমি বাঙালি আমি পুলিশকে কইতেছি পয়সা দিলে শোন, হয়ে গেল। লটারির ধান্দা করে। এগুলার এলাকা ভাগ করা থাকে, এলাকা ভাগ করা থাকে না, তুই এই এলাকার দাদা, তুই এই এলাকার ভাই, এইভাবে সবগুলা এলাকার ভাগ করতে করতে একটা শহরের দাদা হয়, হয় না? হ্যাঁ। এরকম শুনছিলাম আগে যে আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টের নাকি ফিল্ম দাদা হচ্ছে ফিল্ম ইসে ভূষণ সিং। কিন্তু ভূষণ সিং এর নাম আমাদের তো শুনছি, জমানায় দেখি ছোটবেলায় নাই, শুনছি। খালি ছোটবেলায় শুনছিলাম শুনছি। ভূষণ সিং, তাই না? তো হুম। এলাকার দাদা ওই, কিন্তু বর্তমান কি চলছে কত, মনে করে আমাদের গ্রামের দাদা পুচুকে বানায় দিল, অঞ্চলের দাদা ওই যে আগে যে ভ্যান চালাইতো এখন পুরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, যে মুসলমান ছেলেটা কি নাম যেন, বুদন বুদন,
অঞ্চলের দাদা নাম নেওয়ার বুদন। দরকার নেই, হ্যাঁ, নাম নেওয়ার দরকার নেই কারো, নাম নেওয়ার দরকার নেই। তারপরে মনে কর, হ্যাঁ, তারপর মনে কর মাথা ভাঙ্গার দাদা হয়ে গেছে একজন। মা- তারপর মাথা ভাঙার পরে কুচবিহারের দাদা একজন, কুচবিহারের দাদা সব টাকা ওই এলাকার থেকে উঠায় কুচবিহারে জমা করে, ওখান থেকে সব টাকা পাঠায় দেয় ভাইপোর কাছে। ঠিক আছে, ঠিক এইভাবে পুরো তুলাবাজির সিন্ডিকেটটা একদম নিচ থেকে একদম রাজ্য অব্দি চলে, একদম রাজ্য অব্দি চলে তুলাবাজি সিন্ডিকেটটা। খালি কি ইসেতে হসপিটালে কি তুলাবাজি চলছে জানিস? হসপিটালে ব্যাপক হারে তুলাবাজি চলছে। একটা রোগী ভর্তি করতে গেলে তুলাবাজি, রোগীর সঙ্গে দেখা করতে গেলে সিট টাকা লাগে গেটে। সিট পাওয়া যায় না, সরকারি হসপিটালে সিট পাওয়া যায় না। সিট পাওয়ার জন্য টাকা দিতে হয়। আচ্ছা যাই হোক, সিট পাইলেই তারপরে এই সে গেটে রোগীর সঙ্গে দেখা করতে গেলে গেটে টাকা নিচ্ছে। দুর্নীতিটা কোন অবধি এসে পৌঁছাইছে? এমনিতে একটা পেশেন্টের, মনে কর অভিভাবকরা যখন যায় পেশেন্টের বা পেশেন্টের যে আত্মীয় স্বজনরা যায়, তারা এমনিই তো ভারাক্রান্ত মন থাকে, তার মধ্যে দেখা করার জন্য টাকা দিতে হয়। ওষুধ একটাও মানে সরকারি হসপিটাল থেকে পাওয়া যায় না। একটা সুইয়ের থেকে শুরু করে, একটা ট্যাবলেট থেকে শুরু করে সব কিছু বেসরকারি থেকে কেনা লাগে। খালি একটু যে শুভ এখানে একটা যে বেডের দরকার, ওই বেডটার জন্য অব্দি ঘুষ দেওয়া লাগে। এই কন্ডিশন চলছে সরকারি এসে। হসপিটালে তুমি যদি আবার যাও, স্বাস্থ্যমন্ত্রী সরকারি হসপিটালে যদি মাননীয় তুমি যাও, নিজে, স্বাস্থ্যমন্ত্রী মাননীয় সরকারি নিজে। হ্যাঁ, সরকারি হসপিটালে তুমি যদি যাও, সরকারি হসপিটালে তুমি যদি যাও, আমাদের হিন্দু হ্যাঁ, থেকে মুসলিম কমিউনিটির লোক বেশি থাকে, 70% বেশি মুসলিম কমিউনিটির লোক পেশেন্ট থাকে কোথায়? সরকারি হসপিটাল গুলায়। হ্যাঁ, 70% তো না, মুসলিম কমিউনিটির লোকই বেশি থাকে। পেশেন্ট, কারণ হিন্দু কমিউনিটির যারা থাকে তারা তো সব বেসরকারি হসপিটালে চলে যায়, কারণ ট্রিটমেন্ট ওখানে পেশেন্টের কথা বেসরকারি বলছি। হসপিটালে ভালো পাওয়া যায়। হ্যাঁ, পেশেন্টের কথা পেশেন্ট বলতেছি। হিন্দু, না পেশেন্ট তো হিন্দুও থাকে মুসলমানও থাকে, তো মুসলমানটা বেশি হিন্দু আসার থাকে কারণ কিন্তু হচ্ছে কি কত, মুসলমান লোকটা বেশি আসার কারণ হচ্ছে আমাদের এলাকা দিয়ে মুসলমান লোক বেশি আসে বেসরকারি সরকারি হসপিটালে। কিন্তু তুই সে পশ্চিমবাংলার বাইরে, পশ্চিমবাংলা আর বিহারের বাইরে চলে যা, ঠিক আছে, ওইদিকে তুই মুসলমান লোক বেশি বেসরকারি হসপিটালেই পাবি। ওরা ওরা টাকাওয়ালা লোক হয়। খালি সে আমাদের ওইটাই আর কি পশ্চিমবাংলা, হ্যাঁ, আমাদের পশ্চিমবাংলা আর সেটা একটু মুসলমানরা গরিব আছে কত কেন, ওরা গোড়ার থেকেই বঞ্চনার শিকার ইসের, মানে যেই যখন সরকারে আসছে এদেরকে লাঠি ভাবে শুধু ব্যবহার করছে। ভোট ব্যাংকটাকে ইউজ করছে, কিন্তু ওদের জন্য কিছু দেয়া নেই আর কি। আর ভোট ব্যাংকে ইউজ করছে, সবচেয়ে বড় ব্যাপার লাঠি বানায় দিছে এদেরকে। এদের প্রতি মানুষের ট্রাস্ট হাটায় দিছে। একটা যে সাধারণ লোক ট্রাস্ট করবে এদেরকে। আজকে দেখ না উত্তরপ্রদেশে এই যে আমার সঙ্গে কাজ করে ফারমান, তারপরে আমাদের পিএম হচ্ছে তফিক, ঠিক আছে, এরা এত শিক্ষায় দীক্ষায় এত দূর আগায় গেছে, আর এদের ভিতরে কোনো হিংসা ফিংসা নাই। এত সুন্দর মিলামিশে কাজ করি আমরা। তো এরা, এদের ভিতরে শিক্ষার আলোটা ঢুকাইছে কে? এখানকার সরকার যারা ছিল তারাই তো নাকি? হ্যাঁ, এখানকার সরকার ছিল যারা, তারাই তো জিনিসটাকে এদেরকে ডেভেলপ হওয়ার সুযোগ দিছে, সেই জায়গা অব্দি পৌঁছানোর সুযোগ দিছে, তাই না? হ্যাঁ, আমাদের রাজ্য সরকাররা কি করছে? যখন বামপন্থ সরকার ছিল, ক্লাস 2 এর থেকে ইংলিশ উঠায় দিছে। আমাদের জেনারেশনটা যে আছে মোটামুটি 50 বছর, 55 বছর, 60 বছরের ছেলে বা 45 বছরের বা 40 বছরের লোকগুলো, ঠিক আছে, এরা সম্পূর্ণভাবে ইংলিশে মার খেয়ে গেছে। ক্লাস 2 এর থেকে ইংলিশ হটায় দিছে। আমি আমার ব্যক্তিগত জীবনে বলতে পারি ক্লাস 5-এ উঠে আমি A B C D শিখছি।
ফাইভে ওইটা তো কতটুক ফাইভে ওঠার পরে মনে কর এই ইংলিশে আমরা সবসময় বাংলা পড়ছি, ইংলিশে উচ্চারণ করা, ইংলিশে ইসে করা, এটার জন্য প্র্যাকটিস করতে আরো 3 বছর চলে যায়। একটা বাচ্চা মা বাবা কথা কওয়া 1 2 3 এইটুক কথাবার্তা শিখতে শিখতে 3 বছর লাগে। তো আমাদের জন্য যখন ক্লাস 5-এ ইংলিশ শব্দটা নতুন আসলো, এটাকে ক্লিয়ার করতেই 3 বছর লেগে গেছে, যে তাই না? হ্যাঁ, এটা বুঝতেই 3 বছর নষ্ট করাই দিছি। এইভাবে আমাদের সময়টাকে কিলিং করাই দিছে ইসে বামপন সরকার। আর কেন করাইছে, যে বামপন সরকার একটা নিজেকে নিজে গরিবের সরকার কইতো না, যে আমরা হইলাম সর্বহারার সরকার, আমরা হইলাম গরিবের সরকার। তো সর্বহারার সরকার মানে কি, যদি তোমার কিছু থাকে তাহলে তো সর্বহারা হইলে না, হুম, তো তোমার সর্বহারা হওয়া দরকার আছে। এই জন্য সর্ব হওয়ার সব ক্যাপাসিটি ওরা লাগাই দিছে। তুমি সর্বহারা হবা, তোমার বেটা সর্বহারা হবে, তার বেটা সর্বহারা হবে। যত পিড়ি সর্বহারা বেশি হবে, তত বামপন চলে যাবে। কম বামপন ভুল করছে কোন জায়গায়, আরো বামপন টিকে যেত। বামপন ভুল করছে, পরবর্তীতে কি করছে, ক্লাস 2 এর থেকে আবার ইংলিশ চালু করে দিছে 1 থেকে, যেমন এখন চলে 1 থেকে না। এখন তো 1 থেকে, আমার সময় ছিল হ্যাঁ তো ক্লাস 2 থেকে। হ্যাঁ আমার সময় ক্লাস 2 থেকে ছিল। 2 এর থেকে না। হ্যাঁ, তো তোদের জমানার থেকে আবার বামপন চালু করায় দিছে। যে চালু করায় দিছে, মানুষ একটু পড়াশোনার দিকে ধ্যান দিয়ে দিছে, অমনি বামপনটা হারায় দিছে, কই দিছে যে টাটা বাই বাই। আমরা তো সর্বহারার দল না, আমরা কিছু নিজেকে তৈরি করতে চাই। তোমাদের উপর নির্ভরশীল জিন্দেগি আমরা জিতে চাই না, তোমাদের উপর নির্ভরশীল হয়ে জীবনযাপন করতে চাই না। ওরা কি কয়, আমরা সর্বহারাকে কথা কইতে শিখাইছি, বসাইতে শিখাইছি, উঠতে শিখাইছি। তো সর্বহারারা টাটা বাই বাই করে দিছে, কইছে তোমাদের মতো লোকের আমাদের দরকার নাই, আমরা নিজেদের কথা নিজেরাই কব। ঠিক আছে, তারপর টাটা বাই বাই করে দিছে। কিন্তু বড় আশা করে তৃণমূলটাকে 2011-তে নিয়ে আসছিল, অনেক আশা করে নিয়ে আসছিল, কিন্তু এ বাইরে গেছে বামপন্থের থেকেও অনেক অনেক ডিগ্রি বেশি খতরনাক সাধারণ মানুষের জন্য, বিশেষ করে হিন্দু কমিউনিটির জন্য। এই যে লোকায় লোকায় ইমান ভাতা বাড়ায় দিছে 500 টাকা করে, ইমান ভাতা, হ্যাঁ, এত কি বলে, শুনছিস? বর্তমানে বাঙ্গাল সরকার, আমি যতটুকু জানি, বাঙ্গাল সরকার যে আছে বর্তমানে আমাদের শিক্ষার পিছনে যত টাকা খরচা করে, তার বেশি পয়সা খরচা করে হলো মাদ্রাসা শিক্ষায়। মা মাদ্রাসার প্রতি খরচা করে, ওই ইমাম ভাতা ট্যাক্সের টাকাটা মানে ঘোড়ায় পেঁচায় দিতেছে। আর আমাদেরকে ভাতা কি দিতেছে, কয় ইসের টাকা, কি ওয়াকফ বোর্ডের টাকা। ঠিক আছে, আমাদেরকে ভাতা দিতেছে বক বুটের টাকা। বক বুটটা কি জিনিস আবার, বক বুটটা আবার কি জিনিস? বক বুট হচ্ছে যারা মনে কর পাকিস্তান পালায় চলে গেছে, এখানে জমিন টমিন রাখিয়া, বুঝছিস, অনেকে হুম, পূর্ব পাকিস্তান বলতে এখনের বাংলাদেশে চলে গেছিল তখনের দিনে আর কি, স্বাধীনতার সময়। তো যে যে জমি টমি ফালায় হয়ে চলে গেছে না মুসলমান জমিগুলা, ওই হ্যাঁ, জমিগুলা হয়ে গেছে বকবুট। আর বাংলাদেশে হিন্দুরা যে জমিন ফালায় হয়েছে ওইটা হয়ে গেছে শত্রু সম্পত্তি। পাকিস্তানে যে শত্রু জমিন সরকারের। হিন্দুরা ফেলায় ভারতবর্ষে চলে আসছে, ওই জমিন হয়ে গেছে শত্রু সম্পত্তি। আর শত্রু সম্পত্তি কার হাতে থাকবে, শত্রু সম্পত্তি যে দখল করতে পারবে ওর হাতে চলে যাবে, বুঝছিস। যার জন্য ওখানে হিন্দু তাড়াতাড়ি কেন খালি হয়ে গেছে, মানে হিন্দুকে ভাগাইতে পারলে শত্রু সম্পত্তি হয়ে যায়। আর এখানে মুসলমানরা কেন আরো বেশি ঘনত্ব পাইছে, মানে আরো বেশি বাড়তে পারছে, এর পিছনে হচ্ছে এখানে শত্রু সম্পত্তি সিস্টেম নেই। ঠিক আছে, এখানে সেকুলার একটা সংবিধান আছে,
এখানে আমাদের হিন্দুরা হচ্ছে বড় বিপ্লবী আর বড় উদারবাদী। উদারবাদের জন্য উল্টা সংখ্যায় স্বাধীনতার সময় যেখানে 86% হিন্দু ছিল, সেই জায়গায় আজকে মোটামুটি দাঁড়ায় গেছে 78%-এর মতো। আগে 86% ছিল হিন্দু, 78-এ দাঁড়াইছে। মুসলমান সংখ্যা ছিল 13%, এখন দাঁড়ায় গেছে প্রায় 22%-এর আশপাশ, 21%-এর মতো পুরা দেশে। তাহলে বুঝো এরকম চলো, ভাবে তো বাড়ছে। ঠিক আর আছে। স্বাধীনতার সময় 23% পাকিস্তানে হিন্দু ছিল, এখন আছে 0.8% হিন্দু। আর ইসেতে ছিল মোটামুটি 34% হিন্দু বাংলাদেশে, আর বাংলাদেশে হয়ে আর গেছে আমাদের 8%, পশ্চিমবঙ্গে, 9% হিন্দু। আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবাংলায় তো প্রচুর বাড়ছে মুসলমান, প্রচুর মুসলমান বাড়ছে। পশ্চিমবাংলার মুসলমানের এইবার আসুক, খবরটা আসবে এসআইআর এ, তারপর কিছুটা মানে জেনুইন ভাবে হিসাবটা পাওয়া যাবে। যাই হোক, তো তোর প্রত্যেক দর্শককে অনেক অনেক শুভেচ্ছা আমাদের আলোচনায় থাকার জন্য। আর সবাইকে অনুরোধ করব যে আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে আর শেয়ার করতে। ঠিক আছে, গুড নাইট এভরিবডি। ঠিক আছে। গুড নাইট। ঠিক আছে, যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা দাবিয়ে রাখবে অল নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যত পারবে শেয়ার করবে আমাদের চ্যানেলটাকে।